তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? একটু হাত তুলে রেসপন্স করো। ওকে, শোনা যাচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আর সময় নষ্ট না করে আমি আজকের ক্লাসটা স্টার্ট করছি। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানি। ওকে, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ এনিওয়ান? হ্যালো, একটু যদি মাইক্রোফোন অন করে বলো, বা তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। পড়াই বালিকা বিদ্যা মন্দির। ওকে, তো আজকে যেটা আমরা হচ্ছে কি আলোচনা করব, জাস্ট একটুখানি কনফার্ম করার জন্য, তোমরা পুরো স্ক্রিনটা জুড়েই শুধু ওই থাইরয়েড হরমোন আর ওই ছবিটা দেখতে পাচ্ছ, তাই তো? নাকি অন্য কোনো লেখাও দেখা যাচ্ছে? একটু কনফার্ম করতে পারবে? ঠিক আছে, আমি চেক করে নিচ্ছি এক মিনিট। Recording in progress. ওকে, তাহলে আজকে আমাদের যে আলোচনার মূল বিষয়, তোমরা নাম থেকে দেখতে পাচ্ছ, থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? তোমরা হয়তো নাম থেকে বুঝতে পারছো, এটা ক্ষরিত হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে। তাহলে প্রশ্নটা হচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ড কোথায় অবস্থিত? যেমন ছবিটাতে দেখতে পাচ্ছ, ঠিক আমাদের গলায়, আমাদের যে গলায় ঠিক ভোকাল কর্ড, আমাদের যে ষড়যন্ত্র যেটা থেকে আওয়াজ বেরোচ্ছে, ভোকাল কর্ড বা ষড়যন্ত্র, তার ঠিক সামান্য নিচে একটা ঠিক প্রজাপতির মতো, অনেকটা প্রজাপতির মতো দেখতে হচ্ছে গিয়ে আহ, গ্রন্থি রয়েছে, যেটা দুটি খণ্ডে দুদিকে বিভক্ত হয়ে রয়েছে, মাঝখানটা জোড়াও রয়েছে, অনেকটা প্রজাপতির মতো দেখতে হচ্ছে কি আমাদের থাইরয়েড গ্রন্থি অবস্থিত। আমরা এবারে দেখব যে এই থাইরয়েড গ্রন্থিটা আমাদের কি ধরনের কাজ করে, সেখান থেকে কি কি হরমোন উৎপন্ন হয়, তাদের প্রধান কাজগুলো, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে আজকে? তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে প্রধানত যে হরমোনটা ক্ষরিত হয়, সেটা হচ্ছে গিয়ে T3 এবং T4 নামক দুটি হরমোন ক্ষরিত হয়। কি কি দেখতে পাচ্ছ এখানে? T3 আর T4, এই দুটো হরমোন ক্ষরিত হচ্ছে, ঠিক আছে? কোথা থেকে ক্ষরিত হচ্ছে? থাইরয়েডে দু রকমের কোষ থাকে থাইরয়েড গ্রন্থিতে। এক নম্বরটা হচ্ছে কি ফলিকুলার কোষ, আর দু নম্বরটা হচ্ছে প্যারাফলিকুলার কোষ। এই রকমের দুটি কোষ থাকে। তো থাইরয়েড গ্রন্থিটাকে যদি মাইক্রোস্কোপের নিচে তোমরা দেখো, বা যদি থাইরয়েড গ্রন্থির কোনো একটা ছোট্ট অংশকে কেটে মাইক্রোস্কোপের নিচে দেখা হয়, তাহলে দেখতে পাওয়া যাবে থাইরয়েড গ্রন্থিতে অজস্র এরকম ফলিকল থাকে। এরকম গোল 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 বিভিন্ন ধরনের প্রচুর হচ্ছে গিয়ে লোব থাকে, এক একটা ফলিকল থাকে যেটাকে বলা হয়। এবং এর মধ্যেই এরকম এক একটা করে ছোট ছোট কোষ থাকে। একটাকে একটুখানি আঁকার চেষ্টা করছি। তো এরকম ফলিকুলার কোষ থাকে। সেই কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। কোষের মধ্যে উপস্থিত থাকে, প্রত্যেকটি কোষের মধ্যে নিউক্লিয়াস উপস্থিত থাকে, ঠিক আছে?
হয়তো খুব একটা পরিষ্কার হচ্ছে না, কিন্তু এই কোষগুলোর মধ্যে কি থাকছে, নিউক্লিয়াস উপস্থিত থাকে। তো এই কোষগুলোকেই বেসিক্যালি বলা হয় ফলিকুলার কোষ। ঠিক আছে। তো এই ফলিকুলার কোষগুলো হচ্ছে গিয়ে কি তৈরি করে, দুটো হরমোন তৈরি করে, যেটার নাম, একটা হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন বা T3, আর একটার নাম থাইরক্সিন বা T4। কারা তৈরি করছে? এইখানে যে কোষগুলো তোমরা দেখতে পেলে, এই কোষগুলো। আর কি হয় তাহলে, প্যারাফলিকুলার কোষগুলো কোথায় উপস্থিত? প্যারাফলিকুলার কোষগুলো হচ্ছে গিয়ে থাকে একটু অন্য জায়গাতে। এই রকম দুটো লুমেনের মধ্যে এর মাঝের অঞ্চলটাতে প্যারাফলিকুলার কোষগুলো উপস্থিত থাকে। ঠিক আছে। এরকম এখানে বিভিন্ন ধরনের এই জায়গাটাতে প্যারাফলিকুলার কোষগুলো উপস্থিত থাকে, যাদের প্রধান কাজ কি, ক্যালসিটোনিন নামক হরমোনটা তৈরি করা। কোথা থেকে তৈরি হচ্ছে? এই প্যারাফলিকুলার কোষগুলো থেকে। ঠিক আছে। তাহলে এই হচ্ছে গিয়ে হচ্ছে প্রধান হরমোনগুলো, যেগুলো আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হচ্ছে, উৎপন্ন হচ্ছে। ওকে। তাহলে আমরা একটা ছোট্ট ভিডিও তাকে দেখে নেব যে এই হরমোনগুলো কি কি। ঠিক আছে। আশা করছি আহ, তোমাদের ভিডিওটা হয়তো ভালো লাগবে। দেখো, ঠিক গ্রীবা অঞ্চলে আমাদের গলার কাছে কি রয়েছে, এই থাইরয়েড হরমোনটা রয়েছে। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন ক্ষরিত হয়, যাদের প্রধান কাজ কি, যার প্রধান কাজ হচ্ছে গিয়ে গাছের বৃদ্ধি নয়, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ বা বিভিন্ন যে কোষগুলো আছে তাদের বৃদ্ধি ঘটানো, এবং মেটাবলিজম, মেটাবলিজমের বাংলা হচ্ছে বিপাক। আমাদের শরীরের বিভিন্ন বিপাক ক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করা হচ্ছে থাইরয়েড হরমোনের অন্যতম প্রধান কাজ। তাহলে থাইরয়েড হরমোনের প্রধান যে দুটো কাজ হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে বৃদ্ধি, গ্রোথ, এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের শরীরের বিপাক ক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে। তো সেই কাজটা কি করছে, থাইরয়েড হরমোন করে। কোন ধরনের থাইরয়েড হরমোন করছে? দুটো থাইরয়েড হরমোন আমাদের শরীরে উৎপন্ন হয়, সেই দুটোর নাম হচ্ছে T3 বা ট্রাইআয়োডোথাইরোনিন, আর একটা T4 থাইরক্সিন। কিন্তু এই T3 এবং T4 এর ক্ষরণকে কে নিয়ন্ত্রণ করবে, যে থাইরয়েড গ্রন্থি থেকে কতটা পরিমাণে T3 বা T4 তৈরি হবে, সেটাকে নিশ্চয়ই কেউ একজন নিয়ন্ত্রণ করবে। এবং সেটা নিয়ন্ত্রণ করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, বা যেটাকে বলা হয় TSH। এনিওয়ান, TSH কোথা থেকে উৎপন্ন হয়? কোন একটি স্কুল মাইক্রোফোন অন করে। TSH কোথা থেকে উৎপন্ন হয়? TSH নামক হরমোনটা কোথা থেকে উৎপন্ন হয়? এনিওয়ান? অগ্র পিটুইটারি। কারেক্ট। অগ্র পিটুইটারি থেকে উৎপন্ন হচ্ছে। অগ্র পিটুইটারি থেকে যে TSH উৎপন্ন হবে, সেই অগ্র পিটুইটারি TSH এর ক্ষরণকে আবার কে নিয়ন্ত্রণ করে? অগ্র পিটুইটারি থেকে যে TSH খরিত হবে নাকি খরিত হবে না, তাহলে সেটাকে কে নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। কারেক্ট। হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের কোন হরমোনটা? বলতে পারবে হাইপোথ্যালামাসের কোন হরমোন পিটুইটারি? অবভিয়াসলি হাইপোথ্যালামাস তো হেঁটে হেঁটে পিটুইটারির কাছে থাইরয়েড যেতে রিলিজিং পারবে না। হরমোন। থাইরোট্রফ রিলিজিং হরমোন, ইয়েস, ভেরি ক্লোজ। থাইরোট্রফ রিলিজিং হরমোন। থাইরয়েড নয়, থাইরোট্রফ। কারণ অগ্র পিটুইটারিতে থাইরোট্রফ বলে একটি কোষ আছে, নামক কোষ রয়েছে বেশ কিছু। সেই থাইরোট্রফ কোষকে উদ্দীপিত করতে হয়। তো সেই কারণে ওটার নাম হচ্ছে থাইরোট্রফ রিলিজিং হরমোন, বা TRH বলা হয়। তো সেই TRH কি করবে, হাইপোথ্যালামাস থেকে বেরোবে, বেরিয়ে সেটা হচ্ছে গিয়ে রক্তের মাধ্যমে, যে পোর্টাল সিস্টেম রয়েছে, একটা ছোট্ট
শিরা রয়েছে সেটার মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে পিটুইটারিতে পৌঁছবে। পিটুইটারিতে পৌঁছানোর পরে থাইরয়েড কোষকে সে উদ্দীপিত করবে, দিয়ে থাইরয়েড কোষকে বলবে টিএসএইচ উৎপন্ন করতে। টিএসএইচ তারপরে রক্তে প্রবেশ করবে এবং রক্তের মধ্য দিয়ে সে থাইরয়েড গ্রন্থিতে এসে উপস্থিত হবে। এবং থাইরয়েড গ্রন্থির ওই ফলিকিউলার যে কোষগুলো একটু আগে দেখালাম, সেই ফলিকিউলার কোষগুলোকে প্রত্যেকটাকে উদ্দীপিত করে করে বলবে এবারে T3 আর T4 এর উৎপাদন বাড়াতে হবে, তাদের সিনথেসিস বা প্রোডাকশন বাড়াতে হবে। খুবই সহজ। তাহলে এই T3 কোথা থেকে আসছে আমরা আলোচনা করলাম, পিটুইটারি গ্রন্থি থেকে আসছে। পিটুইটারি গ্রন্থিতে টিএসএইচ, আবার পিটুইটারি গ্রন্থিটাকে নিয়ন্ত্রণ করছে কারা? সেটাকে নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস। এবারে পরবর্তী আরেকটা উপাদানের কথা আমরা আলোচনা করব, যে থাইরয়েড হরমোন যেটা আমরা T3 এবং T4 বলছি, এই থাইরয়েড হরমোনের প্রধান উপাদান হচ্ছে গিয়ে সিনথেসিস করতে গেলে বা তৈরি করতে গেলে যেটা দরকার পড়ে, সেটা হচ্ছে আয়োডিন। আয়োডিন যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে কিন্তু T3 এবং T4 এর উৎপাদন ব্যাহত হবে। সেই আয়োডিনটা কোথা থেকে আসে? আমরা অন্য কোনো জায়গা থেকে আয়োডিন তো হচ্ছে কি সূর্যের আলো বা অন্য কোনো ভাবে নিঃশ্বাসের মাধ্যমে তো আয়োডিন পাচ্ছি না। তাহলে আয়োডিনটা আসে প্রধানত হচ্ছে কি আমরা যেগুলো খাবার খাচ্ছি সারাদিনে, সেই খাবারের মধ্যে উপস্থিত আয়োডিন। অবভিয়াসলি এখানে ছবিতে বার্গার বা স্যান্ডউইচ দেখানো আছে, তার মানে এই নয় যে শুধু স্যান্ডউইচ খেলে আয়োডিন আসবে, ঠিক আছে? যে কোনো ধরনের খাবার যেগুলো খাচ্ছ তোমরা বাড়িতে, সবজিপাতি, সবজি থেকে শুরু করে বা আদার্স যে ধরনের, সেটা অ্যানিমাল জাতীয় প্রোটিনের মধ্যে বেশ কিছু সময় থাকে। তো বিভিন্ন ধরনের খাবারের মধ্যে, ভেজিটেবলস এর মধ্যে যে পরিমাণ আয়োডিন থাকছে, সেই আয়োডিনটা থেকে আমরা কিন্তু আবার প্রধানত আরেকটাও সোর্স হচ্ছে কি খাদ্য লবণ, আমরা যে সল্ট খাই তার মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, প্রধান আরেকটা হচ্ছে কি উপাদানের মধ্যে। তো এই নিউট্রিশনের মানে আমরা যে খাবারটা খাচ্ছি সেখান থেকে আয়োডিন পাচ্ছি, সেই আয়োডিন কিসে হেল্প করছে? T3 T4 এর উৎপাদনে হেল্প করছে। তাহলে দুটো হরমোন, একটা হচ্ছে T4 আর দ্বিতীয়টা হচ্ছে T3, ঠিক আছে? এই দুটো হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে তৈরি হয়, তৈরি হয়ে বেরিয়ে যায়। এবারে কেন এই দুটো হরমোনের নাম এরকম, কেন T4 চারটে কেন বলা হচ্ছে? কারণ এই T4 যে হরমোনটা থাইরক্সিন তৈরি হচ্ছে, সেটা তৈরি হওয়ার সময় তার মধ্যে চারটে আয়োডিন থাকে। সেই কারণে থাইরক্সিনের আরেকটা নাম টেট্রা আয়োডোথাইরোনিন। এটাতে যেমন নাম দিকে তোমরা দেখতে পাচ্ছ ট্রাই আয়োডোথাইরোনিন, কি রয়েছে এখানে? রয়েছে হচ্ছে গিয়ে ট্রাই আয়োডোথাইরোনিন। থাইরক্সিনের আরেকটা কথা হচ্ছে গিয়ে টেট্রা বলা হয়, টেট্রা, টেট্রা, ঠিক আছে? তো টেট্রা আয়োডোথাইরোনিন হচ্ছে গিয়ে নাম হচ্ছে এই থাইরক্সিনের, কারণ ওটাতে টেট্রা মানে তো তোমরা সবাই জানো সেটা হচ্ছে 4, তো সেই কারণে টেট্রা। আর T3-তে কটা থাকছে? T3-তে হচ্ছে গিয়ে থাকে তিনটে, ঠিক আছে? T3-তে কটা থাকে? তিনটে আয়োডিন থাকে, সেই কারণে ওটাকে বলা হয় ট্রাই। মোনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন, টেট্রা মানে চার। তো ট্রাই আয়োডোথাইরোনিনে তিনটে আয়োডিনের মলিকিউল থাকে, ঠিক আছে? এই T3 এবং T4 এদের প্রধান কাজ হচ্ছে রক্তের মধ্যে বাহিত হয়ে শরীরের বিভিন্ন স্থানে পৌঁছানো। এবারে এখানে একটা গল্প আছে, মানে ছোট্ট ঘটনা আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে T4 থাইরক্সিন, এটা সাধারণত ইনঅ্যাক্টিভ হয় আমাদের শরীরে। সেই T4টাও পরবর্তীকালে সার্কুলেশনের মাধ্যমে যখন যাচ্ছে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের ফলে, সেটা হচ্ছে কি T3-তে কনভার্ট হয়ে যায়, T3-তে পরিণত হয়ে যায়, যেটা হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ ফর্ম অফ থাইরয়েড হরমোন বলা হয়, ঠিক আছে? তো এই T3 T4 সারা শরীরে পৌঁছলো, এবং সারা শরীরে পৌঁছানোর পরে সে কি ধরনের কাজ করবে? অজস্র গ্রোথ, ডেভেলপমেন্ট আর এনার্জি মেটাবলিজম প্রধানত।
আমাদের যে বিপাক ক্রিয়ার হার রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করবে, আমাদের যে বৃদ্ধি, আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করবে। তো ধরে নাও এই ছবিটাতে যেমন দেখতে পাচ্ছ, আমাদের শরীরে একটা স্বাভাবিক মাত্রায় থাইরয়েড হরমোন দরকার পড়ে আমাদের দৈনন্দিন বিপাক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু কোনো কারণে যদি এই থাইরয়েড হরমোনটা আমাদের শরীরে উৎপাদন কম হয়, কোনোভাবেই থাইরয়েড হরমোন বেশি পরিমাণে উৎপাদন হচ্ছে না, তাহলে কিছু রোগ হয়। সেটাকে অনেক সময় হাইপোথাইরয়েডিজম, মানে হাইপো মানে কম, তো থাইরয়েড হরমোন কম পরিমাণে তৈরি হচ্ছে বা বিভিন্ন। আবার হাইপার থাইরয়েডিজম মানে হচ্ছে কি থাইরয়েড গ্রন্থি বেশি বেশি পরিমাণে কাজ করছে, তো হাইপার থাইরয়েডিজম। তো এই হাইপোথাইরয়েডিজমে কি হয়, এই যে দুই দেহের যে বৃদ্ধি, গ্রোথ এবং যে আমাদের যে বিপাক ক্রিয়াগুলো সেগুলো ব্যাহত হয়। পর্যাপ্ত পরিমাণে হচ্ছে গিয়ে তখন ক্লান্তি অনুভূত হয়, আহ, ঘুম বা ফ্যাটিক মানে বারবার কিছু করতে গেলেই মনে হচ্ছে যে ক্লান্ত হয়ে পড়ছি, সেগুলো কিন্তু থাইরয়েড হরমোন কম থাকার ফলে হয়ে থাকে। আবার কোনো কারণে যদি থাইরয়েড হরমোন শরীরে বেশি পরিমাণে ক্ষরিত হয়, তাহলেও আবার সমস্যা। কি ধরনের সমস্যা? তাহলে হচ্ছে গিয়ে বেশি পরিমাণে হলে কি হবে, যে গ্রোথ বা ডেভেলপমেন্টের কথা যেটা বলা হচ্ছিল একটু আগে, যে গ্রোথ বা ডেভেলপমেন্ট বা বৃদ্ধি, তাহলে কি হবে, প্রত্যেকটা কোষই বেশি বেশি পরিমাণে সেটাকে থাইরয়েড হরমোন এসে বলছে আরো বড় হতে, আরো বৃদ্ধি হতে। তো সেগুলো অনেক সময় কি সৃষ্টি করে, সেগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে। তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে একটা রোগ, যেটা হচ্ছে, তোমরা এক্সাক্ট থাইরয়েড ঘটিত রোগগুলো আমরা পরে আলোচনা করব, আমি সামগ্রিক শরীরের একটা লং টার্ম রোগের কথা বলছি। সেটা হচ্ছে অনেক সময় ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে বেশি পরিমাণে। কেন? কারণ প্রত্যেকটা কোষ হচ্ছে গিয়ে বৃদ্ধি হচ্ছে, তো বৃদ্ধি হয়ে সেখানে বৃদ্ধি হতে হতে অনেক সময় টিউমার ফর্মেশন হয়, সেই টিউমারটা পরবর্তীকালে ক্যান্সারের আকারও ধারণ করতে। তো সেই কারণে থাইরয়েড হরমোনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিপাক ক্রিয়ার হার বেড়ে যাবে, বেশি বেশি পরিমাণে থাইরয়েড হরমোন ক্ষরিত হলে বিপাক ক্রিয়ার হার বেড়ে গেলে কি হবে, বেশি বেশি পরিমাণে বিপাক ক্রিয়া হচ্ছে, তার ফলে কি হবে, শরীর হচ্ছে কি আস্তে আস্তে তার ওজন কমতে শুরু করবে, বিভিন্ন ধরনের শরীরের মধ্যে যে পেশিগুলো আছে সেগুলো ক্ষইতে শুরু করবে। তো এই বিপাক ক্রিয়ার হারটাকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার শরীরে যদি বিপাক ক্রিয়া যতটা খাচ্ছে তত পরিমাণে বিপাক ক্রিয়া না হচ্ছে, তাহলে আবার হচ্ছে কি অনেক সময় ওজন বাড়তে শুরু করে। সেই কারণে থাইরয়েড হয়েছে তা সেটা বোঝার জন্য অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে গিয়ে হঠাৎ করে দ্রুত, মানে এই নয় যে সকালে দেখে বিকেল বেলা বেড়ে গেল বা কমে গেল হঠাৎ করে, কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে কয়েকদিন বা কিছু এক দু মাসের মধ্যে দেখা যাচ্ছে হঠাৎ করে প্রচন্ড পরিমাণে ওজন বেড়ে গেছে বা প্রচন্ড পরিমাণে হচ্ছে কি হঠাৎ করে ওজন কমে গেছে। তার মানে থাইরয়েড জাতীয় ঘটনা, মানে থাইরয়েড রিলেটেড কিছু ডিজিজ হয়ে থাকতে পারে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এবারে পরবর্তী যেটাতে আলোচনা করছিলাম, এবারে আমরা সেখানটাতেই আলোচনা করি। তাহলে এর কাজগুলো কি কি? তো থাইরয়েড হরমোন কোনো কারণে যদি আমাদের শরীরে T3 এবং T4 কমে যায়, তাহলে কি হবে, আমাদের হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ খরিত হবে। টিআরএইচ কি করবে, অগ্রপিটুইটারি থেকে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের ক্ষরণ বাড়াবে। সেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করবে, থাইরয়েড গ্রন্থিতে গিয়ে থাইরয়েড হরমোনগুলোকে ক্ষরণ করতে বা বেশি পরিমাণে যাতে বেরোতে পারে সেটাকে হচ্ছে গিয়ে বাধ্য করবে। তারপর আমাদের যখন পর্যাপ্ত পরিমাণে T3 এবং T4 রক্তে এসে যাবে, সঙ্গে সঙ্গে একটা নেগেটিভ বার্তা বা চলে যাবে কার কাছে, একটা নেগেটিভ বার্তা চলে যাবে যে হাইপোথ্যালামাস তোমাকে আর কিছু তৈরি করতে হবে না, টিআরএইচ। আর সেই T3 আর T4 রক্তে স্বাভাবিক পরিমাণ হয়ে গেলে অগ্র পিটুইটারিতেও গিয়ে সে বলবে যে তোমাকেও আর বেশি পরিমাণে টিএসএইচ এর ক্ষরণ করতে হবে না। তাহলে এটাও বন্ধ হয়ে গেল, টিআরএইচ এসে অগ্র পিটুইটারিকে যে উদ্দীপিত করছিল সেইটাও বন্ধ হয়ে গেল। ঠিক আছে? তাহলে এই ঘটনাটা আবার যদি কোনো কারণে শরীরে T3 T4, T3 অ্যান্ড T4 যদি বেশি হয়ে যায়, তাহলে কি হলো, এই ঘটনাটা ঘটলো। আর T3 T4 এগুলো কি হবে,
হাইপোথ্যালামাস এবং পিটুইটারি দুটোই হচ্ছে গিয়ে ইনহিবিট হয়ে যাবে। আমি মাইনাস সিম্বল দিয়ে ইনহিবিটটা দেখাচ্ছি, ইনহিবিট হয়ে যাবে। আর কোনো কারণে যদি T3 T4 বেশি পরিমাণে কম পরিমাণে খরিত হয়, সরি, T3 আর T4 যদি কম পরিমাণে খরিত হয়, তাহলে সেই বার্তাটাও হাইপোথ্যালামাস এবং পিটুইটারিতে চলে যাবে। এবং তখন তারা কি করবে, উদ্দীপিত করবে। প্লাস সাইন দিয়ে আমি উদ্দীপনাটাকে বোঝালাম। ঠিক আছে এখানে? তাহলে এই ঘটনাটা হচ্ছে কন্টিনিউয়াসলি ঘটে চলেছে। ওকে, নেক্সট। তাহলে থাইরয়েড হরমোনের কাজ কি কি? আমাদের যে বিপাক ক্রিয়ার হার সেটাকে নিয়ন্ত্রণ করা, সোডিয়াম পটাশিয়াম এটিপেজ যেটা আমাদের এটিপি উৎপাদনের জন্য লাগে সেটাকে তৈরি করে, আমাদের বডি টেম্পারেচার, আমাদের শরীরের যে তাপমাত্রা, হঠাৎ করে ঠান্ডা লাগা বা প্রচন্ড, দেখবে অনেক সময় যারা একটু ওবেস প্রকৃতির হয়, যাদের হচ্ছে গিয়ে থাইরয়েড হরমোনের কম ক্ষরণের, অনিয়ন্ত্রিত ক্ষরণের ফলে হচ্ছে যাদের ওজন প্রচন্ড বেড়ে গেছে, তাদের দেখবে শরীরের তাপমাত্রা, তারা প্রচন্ড ঘামছে, তাপমাত্রাও তাদের বেশি হয়। তো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করাও, সেটাতে থাইরয়েড হরমোনের হচ্ছে কি একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শরীরের মধ্যে প্রোটিন সিনথেসিস কতটা হবে সেটাকে নিয়ন্ত্রণ করে। লাইপোলাইসিস, লাইপোলাইসিস কথাটার মানে হচ্ছে গিয়ে লিপিড। লাইপো মানে লিপিড। তো লাইপোলাইসিস কতটা হবে, লিপিডের ভাঙন কতটা হবে, সেটাকে নিয়ন্ত্রণ করে। ক্যাটেকোলামাইন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন নামক হরমোনগুলো কতটা পরিমাণে ক্ষরিত হবে, সেগুলো হচ্ছে কি নিয়ন্ত্রণ করছে। আর তার সাথে বিভিন্ন ধরনের নার্ভাস টিস্যু, আমাদের যে স্নায়ুতন্ত্র এবং আমাদের যে হাড়গুলো আছে, সেগুলোর ক্ষরণকে হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করছে। কে করছে? এই থাইরয়েড হরমোন। ঠিক আছে? পরবর্তী, তাহলে যদি দেখা হয়, সরি, ওকে, তাহলে থাইরয়েড হরমোনের আরেকটা আমরা হচ্ছে গিয়ে আলোচনা করেছিলাম, যেটা তোমাদের বইতে হয়তো চট করে দেখোনি বা পাবে না। সেটা হচ্ছে থাইরয়েড হরমোন, থাইরয়েড গ্রন্থি থেকে আরেকটা হরমোন খরিত হয় যেটার নাম হচ্ছে ক্যালসিটোনিন। আমরা আলোচনা করেছিলাম ক্যালসিটোনিন। প্যারাফলিকুলার কোষ, ফলিকুলার কোষ T3 T4 তৈরি করে, প্যারাফলিকুলার কোষ কি তৈরি করে? ক্যালসিটোনিন তৈরি করে। আমাদের শরীরে কোনো কারণে রক্তে ক্যালসিয়ামের মাত্রা যদি বেড়ে যায়, তাহলে সেটা থাইরয়েড গ্রন্থির প্যারাফলিকুলার কোষটাকে কি করে? প্যারাফলিকুলার কোষটাকে উদ্দীপিত করে। উদ্দীপিত করে কি তো হরমোন ক্ষরণ করে? ক্যালসিটোনিন নামক হরমোনের ক্ষরণটা বেড়ে যায়। সেই ক্যালসিটোনিন কোথায় কোথায় গিয়ে কাজ করে? সেই ক্যালসিটোনিন হচ্ছে কাজ করে আমাদের হাড়ের ওপরে। সেই ক্যালসিটোনিনটা আমাদের কাজ করে হচ্ছে গিয়ে কিডনির ওপরে। সেই ক্যালসিটোনিন আমাদের কাজ করে হচ্ছে গিয়ে অন্ত্রে। এবং আলটিমেটলি রক্তে ক্যালসিয়ামের মাত্রাটা কি হয়? কমে যায়। কি লেখা আছে? লোয়ার্স ক্যালসিয়াম লেভেল ইন ব্লাড। ক্যালসিয়াম কি? Ca++, Ca2+। রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমানোটা কেন দরকার? কারণ যদি বেশি পরিমাণে ক্যালসিয়াম রক্তে থাকে, কেউ বলতে পারবে কি কি হবে, কি সমস্যা হবে? এনিওয়ান? রক্তে যদি দীর্ঘস্থায়ী ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে, কি সমস্যা হবে আমাদের? স্বাভাবিকের তুলনায় রক্তে ক্যালসিয়াম বেশি পরিমাণে রয়েছে। কোথা থেকে ক্যালসিয়াম আসছে সেটা অন্য প্রশ্ন। সেটা আমাদের খাবারের মধ্যে দিয়ে হয়তো কেউ বেশি বেশি পরিমাণে ক্যালসিয়ামের ট্যাবলেট খেয়েছে, অনিয়ন্ত্রিত ডাক্তারের সাথে কথা না বলে, বা কোনো কারণে এমন কিছু খাবার খেয়েছে যেটা প্রচন্ড রকম ভাবে ক্যালসিয়াম রয়েছে, অথবা শরীরের মধ্যে এমন একটা কিছু রোগ হয়েছে যেখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রক্তে চলে আসছে হাড় থেকে ক্ষয়ে ক্ষয়ে। তাহলে আলটিমেটলি আমার রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গেল। তো রক্তে যদি ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায়, কি সমস্যা হতে পারে? স্যার এনিওয়ান? চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার মানুষের খুব ক্লান্তি আসবে এবং ঘুম আসবে।
ক্লান্তি আসবে এবং ঘুম আসবে। হ্যাঁ, এটা হয়, এটাও হয় ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গেলে। আচ্ছা, আর কেউ? কয়েকজন যেমন ঘুমিয়ে পড়েছে, তার মানে এই নয় যে হচ্ছে কি ক্যালসিয়াম বেড়ে গেছে। ওকে, ক্যালসিয়ামের মাত্রা হচ্ছে গিয়ে বেড়ে, যদি রক্তে বেশি মানে দীর্ঘস্থায়ী হচ্ছে গিয়ে বেশি থাকে, তাহলে কিডনিতে, কারণ বেশি বেশি রক্তচঞ্চন পরিমাণে হবে। রক্ততঞ্চন, হ্যাঁ রক্ততঞ্চন তো ক্যালসিয়াম বেশি থাকলে রক্ততঞ্চনে ক্যালসিয়ামের অন্যতম ভূমিকা রয়েছে, একদম ঠিক বলেছো। কিন্তু সেখানে সেটা ছাড়াও আরেকটা হচ্ছে গিয়ে কিডনিতে, কিন্তু রক্ততঞ্চনের জন্য তো শুধুমাত্র ক্যালসিয়াম একা দায়ী নয়, রক্ততঞ্চনের জন্য বাকি আরো অনেকগুলো ফ্যাক্টরও দায়ী রয়েছে। টোটাল আরো 12টা ফ্যাক্টর রয়েছে, তোমরা পড়েছো। প্রথমবিন লাগবে, থ্রম্বিন, ফাইব্রিন তৈরি হচ্ছে। কিন্তু খুব সহজভাবে তোমরা শুনেছো কিডনিতে স্টোন হয়েছে, কারণ বেশি বেশি পরিমাণে ক্যালসিয়াম যদি যায় কিডনিতে রক্ত পরিশ্রুত হতে হতে, কি হয় ওখানে আস্তে আস্তে ক্যালসিয়াম জমতে শুরু করে। গল ব্লাডার স্টোন, গল স্টোন বলা হয়। গল ব্লাডারে বেশি বেশি পরিমাণে যদি ক্যালসিয়াম হচ্ছে কি শরীরে থাকতে শুরু করে, বাইল স্টোনও হয়, মানে রক্তে বাইল জাতীয় মানে বিভিন্ন ধরনের স্টোন হয় গলে। তার একটা ক্যালসিয়াম অতিরিক্ত পরিমাণে থাকলেও সেটাও হতে পারে। ক্যালসিয়াম অতিরিক্ত পরিমাণে থাকলে রক্তবাহকে মানে ভেতরে জমা হতে শুরু করতে পারে, জমা হয় অনেক সময়। দিয়ে রক্তবাহটা কি করে, রক্তবাহর মধ্যে দিয়ে যে পরিমাণ রক্ত যাওয়ার কথা ছিল সেটা যেতে পারে না, তার ফলে রক্তচাপ বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়। এবং রক্ত যেহেতু ঠিকঠাক ভাবে সারা শরীরে পৌঁছতে পারছে না বা সেই অংশটাতে পৌঁছতে পারছে না, তার ফলে সেই অঙ্গটার হচ্ছে গিয়ে কার্যকলাপে ব্যাঘাত ঘটে। 2 নম্বর, আমাদের মস্তিষ্কে বেশি পরিমাণে ক্যালসিয়াম গেলে স্নায়ুতন্ত্রের কাজকেও ব্যাঘাত ঘটায়। তার ফলে প্রথমে যে বলেছিল যে ঘুম পায় বা ক্লান্তি অনুভব হবে, সেটা একদমই হচ্ছে গিয়ে হয়ে থাকে। অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম যদি আমাদের মস্তিষ্কেও পৌঁছয়, তাহলেও কিন্তু হচ্ছে আমাদের ক্লান্তি অনুভব হবে, আমাদের হচ্ছে গিয়ে ঘুম পাবে। সেটা লম্বা সময়ের জন্য তারা দুর্বল থাকবে, একটু দুর্বল ভাব থাকবে। ঠিক আছে? তো এই যে ক্যালসিয়ামটা, তাহলে থাইরয়েড গ্রন্থি কি করে, এই ক্যালসিয়ামটাকে কমাতে হবে রক্ত থেকে। তার জন্য কি করে, ক্যালসিটোনিন কিডনিতে যায়। কিডনিতে গিয়ে বলে যে বেশি বেশি পরিমাণে ক্যালসিয়াম শরীর থেকে বার করে দিতে, এক্সক্রিটেড ইন দ্য ইউরিন। কি হবে, ক্যালসিয়ামের পুনঃশোষণ কম হবে, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন, ক্যালসিয়ামের পুনঃশোষণ কম হবে, এবং বেশি বেশি পরিমাণে ক্যালসিয়াম শরীর থেকে বাইরে বেরিয়ে যাবে, যেটা এখানে লেখা রয়েছে। ঠিক আছে? 2 নম্বর কি হবে, বেশি বেশি পরিমাণে ক্যালসিয়াম হাড়েতে জমতে শুরু করবে, মানে হাড়টা মোটা হবে। অন্ত্রে কি হবে, বেশি বেশি পরিমাণে ক্যালসিয়ামের সংশোধন কমে যাবে, তার ফলে আলটিমেটলি রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আমি আর কন্টিনিউ করছি না। তো নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে অন্য একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা হচ্ছে গিয়ে অগ্নাশয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। এনি কোশ্চেনস, এনি ডাউট? যদি না থাকে, তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান, উইল মিট ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ওকে, ইউ স্যার। ওকে, বাই বাই। আমি সবকটা স্কুল বা কোঅর্ডিনেটরকে রিকোয়েস্ট করবো একটু যদি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, বা ছাত্রছাত্রীদের। থ্যাংক ইউ স্যার।